ভাইসুকে এবং বিশেষ করে তার যে একটি খুব অ্যাক্টিভ একটি ফোরাম রয়েছে মানবতার নতুন দিগন্ত, তাদেরকে এখানে উপস্থিত আছেন সম্মাননীয় নবীনদা। তিনি সকালেও ছিলেন আমাদের সাথে আড্ডাতে। এই আমি বাংলায় আসি এবং মাঝে মাঝে নবীনদাকে নিয়ে এত বেশি টানাহেঁচড়া করি, কিন্তু তার বক্তব্যে তার বিষয়বস্তুটি যে বিষয়ে তাকে আমাদের পাখেও হয়ে ওঠে। আমার সাথে আছেন এখানে মঞ্চে সুকুমার দা। তার বাঁকুড়াকে কোনো পরিচয় দরকার হয়। তিনি তার সমৃদ্ধশালী গবেষণামূলক লেখার মাধ্যমে যে ধরনের ইতিহাস গবেষণা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা করেছে, শুধু বাঁকুড়া না, সারা পশ্চিমবঙ্গে তার একটি আলাদা স্থান, মাহাত্ম্য রয়েছে, তার একটি আলাদা নামডাক রয়েছে। এবং সুকুমার দা শুধু নিজে লেখা গবেষণা করে ক্ষান্ত হন না, তিনি আমাদের মতো এনকারেজ করেন, উৎসাহ দেন। এবং সেই জন্য আমাদের কাছে সুকুমার দা, তার লেখনী, তার ইন্টেলেক্ট, এটি আলাদা স্থান এবং মাহাত্ম্য আমাদের কাছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাইছি। আপনারা অনেক কর্মব্যস্ততার মধ্যে রবিবার সন্ধ্যাবেলায় আপনাদের নানান কাজ এবং অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনারা এসেছেন। আমি মূল বিষয়ে আসি, কেন সময় কম, আমাদের আবার বিশ্বগুলো যেতে হবে। বাঁকুড়াতে আসলে তিনটে সভা হয়েছে, দুটো হয়েছে, এই দুটো হলো বিশ্বগুলোর একটি আলোচনা সভা আছে। বাঁকুড়ায় দাঁড়িয়ে শুরু করি। আমরা যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা বারে বারে দেখেছেন, শুনেছেন। গত 12 বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গে কিছু মানুষ তাকে মনে করেন তিনি বলেন তিনি নাকি অন্য দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গবাসীর প্রধানমন্ত্রীও না, কিন্তু আমরা মনে করি যে তিনি সারা দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। অনেক সময় বিভিন্ন স্থানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিস্থিতিতে নরেন্দ্র মোদীজি সোনার বাংলার কথা বলেছেন। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসের অতীতে এই বঙ্গভূমি তার এমন একটি স্থান ছিল সর্বক্ষেত্রে। আমরা শিক্ষার ক্ষেত্রে জানি, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, এই কথা ভুলে গেলে আমাদের চলবে না। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বাংলা, বঙ্গভূমির যে অবদান ভারতবর্ষে, আধুনিক ভারতবর্ষের ইতিহাসে, এই ইতিহাস কিন্তু অনস্বীকার্য। এবং শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা চিকিৎসক বঙ্গভূমি, ভারতবর্ষে। এই অতীতে হেন কোন কর্মক্ষেত্র ছিল না, ফিল্ড অফ হিউম্যান এন্ডেভার যাকে বলে, যেখানে বাঙালি এবং বঙ্গভূমি তার ছাপ ছাড়েনি। নবজাগরণ, পুনর্জাগরণ এই বঙ্গভূমি থেকে তো ঘটে, কিন্তু তার সাথে সাথে সারা বিশ্বব্যাপী সেই সময় প্রথম সারির যে ধরনের গবেষণা, সে গণিতে হোক, চিকিৎসা বিদ্যায় হোক, সে অন্যান্য গবেষণার ক্ষেত্রে হোক, সেখানেও আমরা দেখছি বাঙালি একেবারে প্রথম সারির স্থান অর্জন করেছে। আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এই দুজনের নাম নিত্য স্মরণীয়, নিত্য নমস্য, নিত্য স্মরণীয় সেই বাংলার অতীত। এবং বাঁকুড়ায় দাঁড়িয়ে সেই অতীতের কথা যদি আমি স্মরণ করি, আমার একজন বিশেষ, যাকে আমরা বিশেষভাবে তাকে এক ধরনের শ্রদ্ধা করি, তার আরাধনা করি, কি হলেন রামানন্দ চট্টোপাধ্যায়। বাঁকুড়ায় দাঁড়িয়ে তাকে বলা যায় the doyen of modern Indian journalism যদি বলা হয়, রামানন্দ চট্টোপাধ্যায়। এবং শুধু মডার্ন ইন্ডিয়ান জার্নালিজম, প্রবাসী, মডার্ন রিভিউ, সে যুগে যে ধরনের প্রভাব
ফেলেছিল এমন কোন ব্যক্তিত্ব নেই আধুনিক ভারতে এবং স্বাধীনতার প্রাক ভারতে যে ব্যক্তিত্ব মডার্ন রিভিউ এবং প্রবাসীতে তারা লেখালেখি করেননি বা প্রবন্ধ লেখেননি। এবং বিশেষ করে মডার্ন রিভিউ, আমি এখানে আরেকটা ঐতিহাসিক ঐতিহ্যের কথা জুড়ে দিতে চাইছি। বিশেষ করে মডার্ন রিভিউতে যখন 1938 সালে হঠাৎ 3 দশকের পর 30 বছর পর যখন হঠাৎ করে মুসলিম লীগ এবং কিছু মুসলিমীয় নেতা অরাজকতা সৃষ্টিকারী যারা সেই সময় বঙ্কিম ঋষি বঙ্কিমের শতাব্দী পালন হচ্ছে, তখন তারা হঠাৎ জেগে উঠে বললেন যে না, বন্দে মাতরম গাওয়া যাবে না, এই পৌত্তলিকতা আমাদের ধর্মের বিরুদ্ধেই বন্দে মাতরম যায়। 3 দশক ধরে তাদের মনে হয়নি। সেই সময় যখন কংগ্রেসের লিডারশিপ, কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে প্রায় নতজানু স্বীকার করে সেই দাবি দেওয়া মেনে ছিল, পরবর্তীকালে মেনে নিল, সেই সময় এর বিরোধিতা যারা করেছিলেন তাদের মধ্যে রামানন্দ বাবু, দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রামানন্দ বাবু প্রবন্ধ মডার্ন রিভিউতে। আমি আরেকদিন আসবো এই নিয়ে আলোচনা করতে, কেন সেই আলোচনার জন্য একটি আলাদা দিন লাগবে, আমাদের একটা সম্পূর্ণ একটি দিন লাগবে। সেখানে তিনি একটার পর একটা প্রবন্ধ লিখছেন যে বন্দে মাতরমের মাহাত্ম্য কি, বন্দে মাতরম কেন গুরুত্বপূর্ণ একটি সঙ্গীত কেবল নয়, মহামন্ত্র আমাদের জাতীয় জাগরণের জন্য। সেখানে তিনি লিখছেন তুম হি দুর্গা, রামানন্দবাবু লিখছেন মডার্ন রিভিউ নভেম্বর 1937 থেকে সেই ডিমান্ড শুরু হল। তিনি বলছেন তুম হি দুর্গা, অর্থাৎ তুমি আমাদের মাতৃভূমি, তুমি দুর্গা আমাদের জন্য, তুমি বাণী বিদ্যা দায়িনী। আমরা অন্য কোন দেবদেবীর দিকে তাকাবো না, তোমার দিকেই তাকাবো, তোমারই আরাধনা করবো। এবং সেই জন্য এখানে কোনো দেবদেবীর আরাধনার কথা হচ্ছে না, দেশমাতৃকার আরাধনার কথা। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, অর্থাৎ সেখানে তিনি বিশ্লেষণ করছেন যে সেই সময় মন্দির অর্থাৎ কি, মন্দির বলতে মন্দির নয় যে মন্দিরে আমরা হিন্দু হিসেবে কি উপাসনা করি, ভগবান, তাকেও মন্দির বলা হয়। তোমাকে আমরা আরাধনা করে আমাদের সর্বশ্রেষ্ঠ ভবনে তোমাকে আমরা প্রতিষ্ঠিত করবো, অর্থাৎ অসাধারণ তার লেখা। তারপরে সেইখানে লিখছেন তিনি, আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আইআইটি গুয়াহাটিতে বক্তৃতায় গিয়েছিলাম, আমি বক্তব্য রেখেছিলাম ইংরেজি এবং অনবদ্য ইংরেজি, কিন্তু সেই ইংরেজি যেমন তার বাংলা তেমন তার ইংরেজি। সেই ইংরেজি যদি আমরা সারা জীবন অধ্যয়ন করি, সেই ধরনের ইংরেজি আমরা লিখতে পারি। এবং সেখানে তিনি বলছেন যে অনেকে বলে সেই সময় কংগ্রেসের নেতারা কিছু বলেছিলেন ইটস এ ভায়োলেন্ট সং, অর্থাৎ যখন জওহরলাল নেহরু বলছেন যে আমি ডিকশনারি ব্যবহার করতে হচ্ছে আনন্দ মঠ এবং বন্দে মাতরম বুঝতে, রামানন্দ বাবু তখন অনর্গল লিখছেন, বলছেন অনেকে বলে যে ইট ইজ এ ভায়োলেন্ট সং, কেন আমরা আমি দুর্গা দশপ্রহরণ ধারিণী বলছি। তিনি বলছেন যে দুর্গা, মা দুর্গা, আমরা ভারত মাতৃকাকে মা দুর্গার রূপে দেখছি, তো তাহলে তার হাতে অস্ত্র থাকবে না, রিপুদল বাহিনী করবেন কি করে? তাহলে তিনি রিপুদল নাসিরিনের কথা বলছেন না, তিনি রিপুদল বাহিনী অর্থাৎ শত্রু যদি আসে সেই শত্রুকে আমাদের রুখতে হবে, শত্রু বিনাশ করে হবে, আগে আমরা শত্রুকে রুখবো। অর্থাৎ এমন একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয় আমাদের তৈরি করতে হবে জাতীয় সুরক্ষার দৃষ্টি থেকে, যে রিপুদল মুখ মুছিয়ে চোখ উঠিয়ে আমাদের দেশ মাতৃকার দিকে তাকাতে পারবে না। সেই জন্য দিয়ে তিনি বলছেন, লিখছেন কোন দেশে, আমি এটা বাংলায় বলছি, অসাধারণ ইংরেজিতে লিখছেন, কোন দেশে বলতো, সেই কোন দেশ, এমন কোন দেশ আছে যে দেশের পুলিশ নেই, যে দেশের সেনাবাহিনী নেই? তাহলে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে, নিজের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আমার তো দশপ্রহরণ ধারণ করতেই হবে। এবং যদি খালি হাতে থাকি, সেই খালি হাতের কোনো মর্যাদা নেই,
সেই খালি হাত তোমার স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারে না। অসাধারণ লেখা। সেই জন্য বাংলায় দাঁড়িয়ে তার কথা এই কারণে মনে করছি যে বাংলার নবযুগ, যে নবযুগের সূচনা বা আমরা করতে চাইছি, যে পরিবর্তন আমরা ঘটাতে চাইছি, যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা আমরা বলবো, সেই পশ্চিমবঙ্গ ভবিষ্যতে যাদের ওপর, যাদের ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে নতুন পশ্চিমবঙ্গ হবে, রামানন্দ চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম মনীষী। তাকে বাদ দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এর কথা বলতেই পারি না। কিন্তু এখানেই হচ্ছে একটি অদ্ভুত বিড়ম্বনা। এই 70 বছরে তিনি তো পশ্চিমবঙ্গের বাংলার ভূমিপুত্র, কিন্তু 70 বছরে তার ঐতিহ্য, তার লেগেসি এখানে সংরক্ষিত করার প্রয়াস, প্রচেষ্টা শুধু এখানে বলে বাংলা বলছি না, পশ্চিমবঙ্গে কি করা হয়েছে একটি উদাহরণ দিকে কোথাও কিছু ফলপ্রদ ছাড়া কিছু করা হয়নি। সারা দেশব্যাপী কিন্তু তার মডার্ন রিভিউকে, সেই মডার্ন রিভিউ সারা দেশব্যাপী তার প্রভাব ছিল মডার্ন রিভিউ। এবং প্রবাসী, তিনি প্রবাসী বলেই শুরু করেছিলেন। তাকে আজকের দিনে হয়তো বলা হতো প্রবাসী করেন। প্রবাসীর যেমন প্রভাব, মডার্ন রিভিউ তেমন প্রভাব। এবং এক একটা যাকে বলে এক একটা দিক আমাদের জাতীয় জীবনে নিরলস ভাবে একেবারে কন্টিনিউয়াস রিলেন্টলেসলি এই মডার্ন রিভিউ পাতায় তিনি তুলে ধরেছেন। অনেককে তিনি সাহায্য করেছেন, সমর্থন করেছেন, তাদের পায়ের তলায় মাটি যাতে শক্ত হয় তিনি তার ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গের অতীতের যে স্মৃতি আমাদের রাজা রবীন্দ্রনাথ মনে করে দিলেন, আত্মস্মৃতি, আত্মবিস্মৃতি, একটা খুব সুপরিকল্পিত ভাবে আমাদের এই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশভাগ কেন হয়েছিল, পশ্চিমবঙ্গ কেন গঠন হয়েছিল, বাঁকুড়ার একটা খুব গৌরবময় ইতিহাস আছে। সেই পশ্চিমবঙ্গ গঠন তার ইতিহাসের সাথে পশ্চিমবঙ্গ গঠন কেন হয়েছিল, কাদের জন্য হয়েছিল, পশ্চিমবঙ্গ গঠন করাতে কি উদ্দেশ্য ছিল, কাদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল, বাঙালি হিন্দুদের জন্য বাঙালি হোমল্যান্ড হিসেবে। এই এটাকে আমরা বাইরে করে বলে এই ইতিহাস খুব সুপরিকল্পিত ভাবে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে বাঙালিয়ানা, যারা প্রকৃতপক্ষে বাঙালিয়ত্ব, যারা প্রকৃতপক্ষে বাঙালির গর্ব, সাংস্কৃতিক গর্ব, ঐতিহাসিক গর্ব, বাঙালির সাহিত্যের প্রাধান্য তাদের জীবনের মাধ্যমে তুলে ধরেছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে 50 বছর ধরে এই রাজ্যে, 34 বছর 15 বছর তাদেরকে খুব সুপরিকল্পিত ভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, তাদের অবদানকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে আশ্চর্য পরিস্থিতি, এখানে বাংলা অস্মিতা নিয়ে কিছু মানুষ সবচেয়ে বেশি চেঁচামেচি করেন, কিন্তু যারা বাংলার অস্মিতার প্রতীক ছিল তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বলি যে কেন ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা আমার একটা থিসিস, আপনারা মানতে পারেন নাও মানতে পারেন, কিন্তু আমি মনে করি এদেরকে কেন ভুলিয়ে দেওয়া হয়েছে একটা খুব গুরু কারণ। এক হচ্ছে তারা ভারতের সংস্কৃতি, ভারতীয়তা, ভারত বোধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের শিকড় সেই ভারত চেতনার মধ্যে একেবারে সুদৃঢ়ভাবে তাদের শিকড় ছিল। দুই হলো দেবার প্রাউড বেঙ্গলিস্ট। ধরুন রামানন্দ বাবুর কথা বলছি, আমি শুধু রামানন্দ বাবুর কথা বলছি, একজন বাংলায় দাঁড়িয়েছে, তার তো বিশাল পরিধি ছিল। বাংলার হেন মনীষী নেই যারা রামানন্দ বাবুর সাথে জড়িত ছিলেন। শ্যামাপ্রসাদ বাবু থেকে শুরু করে বুদ্ধদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি। এদেরকে কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা? প্রথমত বললাম যে ভারতবোধ, ভারতীয়তার সাথে তাদের শিকড়ের সাথে তারা একেবারে জুড়ে ছিল। দ্বিতীয় হচ্ছে দেওয়ার প্রাউড বেঙ্গলিস, অর্থাৎ তারা খুব গর্ব করে নিজেদেরকে বাঙালি হিসেবে দেখতেন, নিজেদেরকে বাঙালি হিসেবে তারা আত্মপ্রকাশ করতেন এবং নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতেন।
সাথে সাথে they were proud Indians also. তারা ভারতীয়, সেই ভারতীয়তা, এই যে একটা জাতীয় স্তর, জাতীয় চেতনা, এই দেশের কি ভবিষ্যৎ, এই দেশের জন্য কোনটা উপকার, এই দেশের জন্য কি ভালো, আমরা সেই দিকেও নজর দেব। বাঙালিত্ব, বাঙালিয়ানা সব প্রচার করে আমরা দেশ, সমাজ, জাতীয় স্তরেও নিজেদের মনোনিবেশ করব, এটা তাদের জীবনের একটি অভিন্ন অঙ্গ ছিল। অর্থাৎ there was no clash between their Bengali identity and between their Indian identity, between their national identity. সেই জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের এখন পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে এমন একটি মানসিকতা পোষণ করা সম্পূর্ণভাবে চেষ্টা হচ্ছে বিচ্ছিন্নতাবাদের মানসিকতা। অর্থাৎ এই বাঙালি, এই পশ্চিমবঙ্গ আলাদা, আমরা ভারতের থেকেও আমরা অন্যরকম ভাবে করতে চাই, আমাদের ভারতের জাতীয় সমস্যার সাথে কোনো লেনদেন নেই, আমাদের কোনো চিন্তা নেই, এবং সারাক্ষণ আমাদের গর্ব করা হচ্ছে, আমাদের আটকানো হচ্ছে, এই ধরনের মানসিকতা পোষণ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য যে বাংলার মনীষীরা তাদের নিজেদের জীবনের মাধ্যমে এর বিরোধিতা করেছে, তাদেরকে ভুলিয়ে দিলেই হয়, তাদের জীবন, তাদের অবদান, তাদের কর্মকাণ্ড মনে করার দরকার নেই। কেন they talk about regional prosperity and also national unity. তাদের মধ্যে কোনো পরস্পর বিরোধ ছিল না, তাদের চিন্তা ভাবনায়, তাদের চেতনা। আমাদের এই বেঙ্গল ম্যাটার্স, বাংলার প্রগতি, এই বইতে আমরা এই সবই উল্লেখ করেছি, এবং এই প্রধান কথা যেটা, এবং আমাদের মনে রাখতে হবে যে গত 50 বছর মানে একটা প্রদেশ, আপনারা অনেকে এখানে যারা পড়াশোনা করেছেন, লেখালেখি করেছেন, কুমার দা তো করেছেন, আরো বেশি বলতে পারবেন যে 50-এর পরিণত এই বঙ্গপ্রদেশকে একেবারে শেষ করে দিয়েছিল। প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়, এবং সেখানে তদানীন্তন হিন্দু মহাসভার অধ্যক্ষ হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অসাধারণ অবদান ছিল। সে অন্য বিষয়, কিন্তু আমি কথাটা এই কারণে বলছি যে দেশ ভাগ হলো, পশ্চিমবঙ্গ গঠন হলো, এই সব সত্ত্বেও 60-এর দশক পর্যন্ত পশ্চিমবঙ্গ বিভিন্ন প্যারামিটারে, আর্থিক দিক থেকে, বাণিজ্য, শিল্প, শিক্ষার ক্ষেত্রে প্রথম সারির রাজ্যের মধ্যে তার একটি প্রাধান্য ছিল। এবং সে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের জাতীয় জীবনে এই রাজ্য একটি প্রাণকেন্দ্র ছিল। আমি গতকাল শান্তিনিকেতনে বোলপুরে বিধাননায়ক ডক্টর পিসি রায়ের কথা উল্লেখ করেছিলাম। কেন বোলপুর থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ খুব একটা দূর না, এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ যখন কারখানা ভিত্তি স্থাপন হলো, যখন হবে, সেই পরিকল্পনা, সেই প্রকল্প যখন বাস্তবায়িত করার সুযোগ এলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটাকে প্রথমে পশ্চিমবঙ্গে আনবেন, সেটা কি হলো, এবং তারপর ডক্টর বিধানচন্দ্র রায় মিলে, দুজনে মিলে তারা সুনিশ্চিত করবেন যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি স্বাধীন ভারতবর্ষের প্রথম লোকো ফ্যাক্টরি যদি কোথাও হয়, তা সেটা পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গবাসী যাতে মাথা উঁচু করে তারা গর্ব করবে। এই পার্টিশন হলো, এত বিস্তাপনা হলো, এত মানুষ এলেন, এই সবের মধ্যে নতুন করে কিভাবে প্রদেশকে আমাদের জিয়ে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে, এই কথা তারা ভেবেছেন। তারা কিন্তু বিপরীত মেরু, রাজনীতির বিপরীত মেরু, কিন্তু when it came to national and regional, তারা কিন্তু ইউনাইটেড ফর দ্য কজ অফ বেঙ্গল। আস্তে আস্তে আমরা এই রাজ্য সব প্যারামিটারসে পিছিয়ে যেতে আরম্ভ, এবং শুধু পিছিয়ে না, মার্জিনাল হয়ে গেল। অর্থাৎ অন্যান্য রাজ্য এগিয়ে গেল, এই রাজ্য থেকে মানুষ বাইরে যেতে আরম্ভ করলো। এখানে কর্মসংস্থান, এখানে বিনিয়োগ, বাণিজ্য, শিল্প, সুযোগ, শিক্ষা সংস্থানের একটি দুরবস্থা দেখা দিতে আরম্ভ হয়েছে। এবং এই দুরবস্থার কয়েক বছর আগেও দেখেছি যে 11টা বিশ্ববিদ্যালয় ঘোষণা,
11টা বিশ্ববিদ্যালয় ঘোষণা হলো, সেই 11টা বিশ্ববিদ্যালয় 8 বছরেও আজকে তাদের স্থায়ী ফ্যাকাল্টি নেই, তাদের কোনো ক্যাম্পাস নেই, তাদের স্টুডেন্ট এনরোলমেন্ট রেশিও কোন রকমে টিকে রয়েছে, বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়ে আবার বেরিয়ে যেতে। আজকে পশ্চিমবঙ্গের আমি বিভিন্ন যদি প্যারামিটার তার উদাহরণ দিই, স্বাস্থ্য থেকে শিক্ষা, তো মনে হবে এই রাজ্য ছিল অতীতে যে রাজ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে ভূখণ্ডে রাজা রামমোহন রায় এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা যাদেরকে সারা পৃথিবী জানেন, এবং অন্যান্য অনেকে ছিলেন যারা এই বাঙালি আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে প্রাধান্য দিয়ে তারা সারা আমাদের ন্যাশনাল জাতীয় জীবনেও তারা অবদান করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি চাই। আমি আপনাদেরকে একটা ছোট্ট কয়েকটা পঙ্ক্তি একটু পড়িয়ে শোনাচ্ছি। কিছুদিন আগে আপনাদের মনে আছে যে আমি 2-3টে ডাইমেনশন দেব। আপনাদের মনে আছে কিছুদিন আগে, কয়েকদিন আগে, গত সপ্তাহে না 10 দিন হয়ে গেল, মালদা ধোঁকাবাজিতে কি অবস্থা হয়েছে। প্রথমবার আমরা জাতীয় সড়ক দেখেছি, জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যে জাতীয় সড়ক গেছে, জাতীয় সড়কে 16 ঘন্টা অবরোধ করা হয়েছে। দাবি দেওয়া থাকতেই পারে, বিষয়বস্তু থাকতেই পারে, কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য যে পরিকাঠামো তৈরি হয়েছে জাতীয় দেশের স্বার্থে, সেই জাতীয় সড়ক অবরোধ করে 16-17 ঘন্টা ধরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করব, অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করব, জেনে বুঝে করছে তারা। কেননা একটি প্রধান জাতীয় সড়ক যদি 16-17 ঘন্টা আটকানো যেতে পারে, তাহলে এই দেশের জাতীয় নিরাপত্তা কিভাবে আঘাত লাগানো যায় কেউ তো কোথাও বসে পরিকল্পনা করছে। অর্থাৎ আমরা একটি সীমান্তবর্তী রাজ্য, এই সীমান্তবর্তী রাজ্যে জাতীয় সড়ক, একেবারে সীমান্ত জাতীয় সড়ক, যেটা একটি নার্ভ, একটি লাইফ লাইন বলা যেতে পারে, তাকে অবরোধ করা। এবং মালদাতে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনাতে আপনারা খুব বাকিবহল আছেন, কিন্তু আমি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার অবজারভেশন একটু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা 10, আপনারা সেই অবজারভেশন যেটা উনি দিয়েছিলেন পড়বেন। সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন, the incident that took place yesterday অর্থাৎ এটা 2 এপ্রিল তিনি অবজারভেশনটা দিয়েছেন, 1 তারিখে ঘটনাটা ঘটেছে। তিনি বলছেন the incident that took place yesterday, গতকাল যে ঘটনা ঘটেছিল, is a brazen attempt, একেবারে এটা হচ্ছে একটি brazen attempt কি বলবো, একেবারে মানে পরিষ্কার হবে একটি গায়ের জোর নিয়ে একটি চেষ্টা করা to not only browbeat judicial officers, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের শুধু ভয় দেখানোর না, সেটা তো ছিলই, but also amounts to a challenge to the authority of this court. অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অ্যাডজুডিকেশন হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে জুডিশিয়াল অফিসার্স বসানো হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। It is a challenge to the authority of this court. This incident certainly cannot be construed to be a routine occurrence. এটা কিন্তু কোনো রুটিন ঘটনা না, হয়ে গেছে ওই হতে থাকে এরকম ঘটনা হয়েছে, না না। It appears to be a calculated, well planned, deliberate act. অনুবাদ করতে হবে to demoralize judicial officers and obstruct the ongoing process of adjudication of objections in the remaining cases. অর্থাৎ নজিরবিহীন। আমি আপনাদেরকে বলছি, আপনারা এখানে আপনারা তো অনেক আইনজীবীদের জায়গা, অনেক আইনজীবীরা রয়েছে, সক্রিয় আইনজীবী যারা বুদ্ধিজীবী,
একটা এরকম অবজারভেশন বার করে দেখান যে কি স্টেট গভর্নমেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু চ্যালেঞ্জ দি অথরিটি অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এগুলো আমাদের বর্তমান একটি মাত্র রাজ্য যেখানে ওই ধরনের একটি জাতীয় সড়ক, সীমান্তবর্তী রাজ্য যেখানে জাতীয় সড়ক অবরোধ করে 17 ঘন্টা, 36 ঘন্টার পর পুলিশ আসে। একটি মাত্র রাজ্য যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে, যেখানে জুডিশিয়াল অফিসারদেরকে ভয় দেখানো হয়। এবং আপনারা জানেন যে সেখানে মহিলারা ছিলেন জুডিশিয়াল অফিসার, তাদেরকে জল দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, এবং তাদের যখন ফাইনালি তারা 17 ঘন্টা পর রেহাইতে বেরোলেন, তাদের গাড়ির উপর স্টোন পেন্টিং করা হয়। যেমন কাশ্মীরে স্টোন পেন্টিং করতো, কাশ্মীরে স্টোন পেন্টিং কেন বন্ধ হয়ে গেছে আপনারা জানেন? পায়ে বন্ধ হয়ে গেল স্টোন পেন্টিং। পরিবর্তন হয়েছে কাশ্মীর, আমরা সেই ধরনের পরিবর্তন চাইছি। পশ্চিম জুডিশিয়াল অফিসার এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা, সেগুলো বলছি যে তাহলে এই রাজ্য কি সংবিধানের অন্তর্গত এখনো আছে? এই রাজ্যে কি সংবিধান মানা হয়? মানে যারা এই রাজ্যে ক্ষমতায়, সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ ধর্মভীরু, সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়, সাধারণ মানুষ সুযোগ চায়, সাধারণ মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য ভারতের সংবিধান হচ্ছে একেবারে পূজনীয় একটি বিধান। এই হলো আমাদের বর্তমানের সংকট। 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট অনুমোদিত হয়েছিল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির মাধ্যমে। 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গের জন্য, যেখানে পক্সো ট্রায়াল হবে, ক্রাইম এগেইনস্ট উইমেন। ফাস্ট ট্র্যাক কোর্ট সুপ্রিম কোর্ট এর পরিকল্পনা 123টা কোর্ট এখানে করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে শুধু 8টা কোর্ট এখানে ফাংশন করছে। এরকম আমরা অজস্র উদাহরণ দিয়েছি যেটা হয়নি এই রাজ্যে, কিন্তু গত 12 বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি কি করার চেষ্টা করেছেন। এই জন্য তিনি বারবার বলছেন যে একটা সুযোগ, বিশেষ সুযোগ, যে হয়তো 5% করতে পেরেছেন, তিনি 50% করতে চান। অবস্ট্রাকশনটা কেন হচ্ছে? অবস্ট্রাকশনটা হচ্ছে যে আমি সংঘীয় পরিকাঠামো, ফেডারেল স্ট্রাকচার, এখানে যারা আছেন তারা বিরোধিতা করেন। কোঅপারেটিভ ফেডারেলিজম, কম্পিটিটিভ ফেডারেলিজম, অর্থাৎ একটি রাজ্য খুব ভালো করছে, অন্যান্য রাজ্য সেই ভালো মডেলটা দেখে নিজেরা সেই মডেলটা বাস্তবায়িত করুন নিজেদের চায়। কম্পিটিটিভ ফেডারেলিজম, আচ্ছা উড়িষ্যা খুব ভালো করে ফেললো, আচ্ছা তাহলে আমরাও আরো ভালো করি, দিস ইজ কম্পিটিটিভ ফেডারেলিজম। কিন্তু এইখানে আমরা এমন পরিস্থিতি দেখছি, এবং আজকে আমি আপনাদেরও সেই উদাহরণ দিয়েছিলাম। ধরুন ত্রিপুরা রাজ্যকে 97 কোটি টাকা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে একটা বিশেষ পার্ক তৈরি করা, যেখানে 51টা শক্তিপীঠ শোকেস হবে। পশ্চিমবঙ্গকেও বলা হয়েছিল যে আপনারা আপনাদের প্রপোজাল দিন, এখানে বলেছে না দেখুন। এরকম অজস্র উদাহরণ রয়েছে যেখানে কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিন, আমরা করব, কিন্তু সেখানে বলা হয়েছে দেব না, আমরা করতে দেব না। এই উদাহরণগুলো আমরা এই বইয়ের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এই যে আজকে আমাকে একজন ফোন করে, একজন বিশিষ্ট লেখক, তিনি বলছেন যে আমি আপনার বইটা দেখলাম, আপনাদের বইটা দেখে আমাদের মনে হলো যে আপনারা একটা একেবারে ফাইনাল সিলেবাস করেন, সেই ঠিক ফাইনাল সিলেবাসের মতো। এই কথাগুলো কিন্তু মানুষের জানা ছিল না, তাদেরকে জানতে দেয়নি যে গত 12 বছরে প্রধানমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন খাতে, সংস্কৃতি, স্বাস্থ্য, স্পোর্টস, শিক্ষা, কৃষকদের জন্য যে ধরনের পরিকল্পনা, যে ধরনের প্রকল্প করা হয়েছে আমরা দিয়েছি। তিনি বললেন যে আমাদের জানা ছিল না যে এতটা হয়েছে, এবং সেই জন্য আমরা বুঝতে পারছি কেন পরিবর্তন দরকার, যাতে সরকার হয়। আমি শেষে একটা সেক্টরের কথা বলতে চাই। ধরুন এখানে সুনীল, যেহেতু আমরা বাঁকুড়ায় রয়েছি, এবং ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, বলবো স্কুলে। তারপরে যেহেতু আমরা এই চত্বরে রয়েছি,
এখানে তোমার স্পোর্টস পার্সোনালিটিস, স্পোর্টস, এখানে অনেক ট্যালেন্ট রয়েছে এই অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়া, এই পুরো অঞ্চল ঘুরে, ওইদিকে ঝাড়গ্রাম, অনেক ট্যালেন্ট। কিন্তু আগে আমি বলি আপনাদেরকে প্রথমে স্কুলের অবস্থা। 2023 সালে 8027টা প্রাইমারি সেকেন্ডারি স্কুল, অর্থাৎ 10% স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যে, সাইটিং পুয়ার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, অর্থাৎ চালানো যাচ্ছে। তার রোডম্যাপটা কি? এদিকে প্রধানমন্ত্রী পিএমসি স্কুল, পিএমসি ক্লাসরুম, যেগুলোকে বলা হচ্ছে নতুন যুগের নতুন ধরনের ক্লাসরুম, সেই ক্লাসরুমের যে প্রকল্প তৈরি করার সব সুযোগ সাহায্য লুকিয়ে রয়েছে নরেন্দ্র মোদীজি, তার সরকার দিতে, কিন্তু এইখানে তারা নিতে চায়। আমি স্কুল চালাতে পারছি না, কিন্তু আমি নতুন ক্লাসরুম, নতুন স্কুলের নতুন প্রজেক্ট নেব না। কেন নেব না সেটা বোঝা যাচ্ছে না। তার কোনো যুক্তি সম্পন্ন কিন্তু কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। নেব না মানে আমার ইচ্ছে, নেব না। আমার তোমায় ভালো লাগে না বলে আমি নেব না, তোমার চেহারা আমার দেখতে ভালো লাগে না বলে আমি নেব না, তুমি অবৈধ অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বিতাড়িত করবে বলছো বলে আমার তোমায় ভালো লাগে না, সেই জন্য আমি নেব না। ডিসেম্বর 2025, অর্থাৎ 6 মাস আগের কথা, 1571টা স্কুল পশ্চিমবঙ্গে জিরো এনরোলমেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। 27,348 জন টিচার, 6,703 লো এনরোলমেন্ট স্কুলে পোস্টেড ছিল। অর্থাৎ তারা রয়েছে কিন্তু স্কুলের কোনো উন্নতি হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তারা আছে। টিচারদেরকে অপমান করে, তাদের সুযোগ সুবিধে, তাদের ভবিষ্যতের কথা ভাবা না। স্কুল বন্ধ হয়ে গেছে, তাদের কি হবে সেটা আমরা ভাবছি না, তারা ভাবছে না। এবং 2022 থেকে 2025 ড্রপ আউট রেট, যাকে বলা হয় ড্রপ আউট রেট, স্কুলে ভর্তি হয় এবং ছেড়ে চলে যায়, বিনা বলে মানে না বলে চলে যায়। ড্রপ আউট রেট among female students rose sharply, at a huge drop out rate দেখা গেছে 4%। 2022-23 এ 4% ছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে 17% ড্রপ আউট রেট। আমি না স্কুলের কথা বলি না। রোডম্যাপটা কি? আমি কি করতে চাইছি? যদি তারা নিজেরা ম্যানেজ না করতে পারছে, কেন্দ্র যে ধরনের সাহায্য দিতে চাইছে তারা সেটা নিতে চাইছে না। কেন নিতে চাইছে না তার কোনো উত্তর নেই, নেবে না তারা। ওই যে সংঘাতের যে মানসিকতা 50 বছর ধরে, 5 দশক ধরে চলেছে, সেই সংঘাতের মানসিকতা আরো তীব্রতর হয়ে যাচ্ছে। আমরা এখানে একটা তালিকা দিয়েছি, বইতে আপনারা দেখবেন, বাংলা অনুবাদেও রয়েছে, যে এক এক করে এখানকার যারা যুবক যুবতী, স্পোর্টস পার্সোনালিটি, যারা বিভিন্ন কম্পিটিশনে পদক পেয়েছে, তারাই রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ এই রাজ্যে তাদের সুযোগ সুবিধার কোনো স্কোপ তারা পাচ্ছে না। এবং অন্যদিকে তাদেরকে সম্মান, তাদেরকে সাপোর্ট কেন্দ্রের দিক থেকে দেওয়া হচ্ছে। তারা যে রাজ্যেই যান না কেন সেখান থেকে তাদেরকে খুঁজে দেওয়া হচ্ছে, কিন্তু এই রাজ্যে তারা যতদিন থাকছে তাদেরকে কোন রকম সুযোগ সুবিধা বা সুযোগ দেওয়া যাচ্ছে না। কুচবিহারে এক্সেলেন্স সেন্টার, স্পোর্টস এর এক্সেলেন্স সেন্টার কুচবিহারে তৈরি হয়েছে। 111 জন অ্যাথলিট এবং 111 জন অ্যাথলিট এবং 1186 জন যাদের পোটেনশিয়াল আছে, তারা আইডেন্টিফাই হয়ে সম্পূর্ণভাবে তারা সবটা তারা স্পন্সরশিপ পাচ্ছে কেন্দ্রের থেকে, কেন এই রাজ্যে তারা পাচ্ছে না। আপনাদের মনে আছে অনেকে এরকম যারা পরবর্তীকালে আক্ষেপ করেছিল যে তারা এইখানে কোনো সুযোগ সুবিধে সম্মান পাচ্ছে না, কিন্তু তারা বাইরে অন্য রাজ্যে যখন যাচ্ছে সেখানে তারা সব ধরনের সুযোগ সুবিধে সম্মান পাচ্ছে। তো আমরা কেন করতে পারবো না? কিছু করতে হবে না,
খালি কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো এদের কাছে পৌঁছে দিতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, বলতে হবে যে এরা ট্যালেন্টেড, এরা স্পোর্টস ইয়াং স্পোর্টস পার্সোনালিটি, এদেরকে যদি আমরা একটু সমর্থন দিই এরা কিন্তু অনেক কিছু আগামী দিনে করতে পারবে। এর পুরো একটি তালিকা আমরা দিয়েছি। আপনি একটা আপনাদেরকে বলি, ধরুন টেবিল টেনিস অহিকা মুখার্জি, তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং প্যাডলার জায়গা স্বস্তিকা ঘোষ, তিনি 32 লক্ষ টাকা পেয়েছিলেন। এই যে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম বলে রয়েছে, টার্গেট অলিম্পিক পোডিয়াম, অর্থাৎ তোমার ট্যালেন্ট আছে, তুমি ভালো পারফর্ম করছো, তোমাকে আমি এমন সাপোর্ট এবং নজর দেবো যে আগামী দিনে তুমি অলিম্পিয়ান হয়ে উঠবে, তার জন্য অল স্পন্সরশিপ সাপোর্ট আমি দিব। এখান থেকে আমরা 50 জনকে আইডেন্টিফাই করতে পারতাম না, বলতে পারতাম না। এত সব মেম্বার অফ পার্লামেন্ট শাসক দলের রয়েছে এখানে, যারা একেবারে গলা ফাটিয়ে কোন সময় বলছেন জ্ঞানেশ কুমারের হাত কেটে দেবে, কোন সময় আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ধরনের ভাষায় কথাবার্তা সম্বোধন করছে। এইসব না করে যে যার নিজের লোকসভা এলাকায় অন্তত একজন দুজন করে আইডেন্টিফাই করে বলতে পারতেন এরা আমরা এদেরকে রেকমেন্ড করছি এই স্কিমের জন্য। অনেক আমরা এই ধরনের পজিটিভ স্টোরি রয়েছে, পজিটিভ স্টোরি এই ধরনের রয়েছে, অর্থাৎ যে কেন্দ্রের সাহায্যে এই রাজ্যে বিভিন্ন শিক্ষা, কৃষি, শিল্প, আজকে জিআই ট্যাগ অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যাতে বাংলার শাড়ি বালুচুরি থেকে শুরু করে গরম টাঙ্গাইল, যাতে তারা মানে আন্তর্জাতিক স্তরে এদের স্বীকৃতি হয় এবং দে বিকাম ব্র্যান্ড, সেটাও সুনিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। এবং পদ্মশ্রী তাদের তাদের দিয়েছে, সেখানে বাকিরা রয়েছে, সেখানে ঢোলক, যারা মানে দুর্গাপুজোর সময় যাদের কাজই হচ্ছে সেই সময় ঢাকিরা বিভিন্ন জায়গায় যে ঢাকি, তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। অর্থাৎ প্রান্তিক স্তরের মানুষ সাধারণ কাজ করছেন, সাধারণ মানুষ প্রান্তিক স্তরে অসাধারণ কাজ করছে ভারতের জন্য, এই সমাজকে সমৃদ্ধ করার জন্য, তাদেরকে খুঁজে বার করে তাদেরকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে প্রধানমন্ত্রী। এবং প্রত্যেক বছর আমি সেই তালিকাও দিয়েছি। গতকাল আমরা শিউরিতে সম্মাননীয় তৃপ্তি মুখোপাধ্যায়ের সাথে গিয়ে দেখা করে এলাম। কাঁথা স্টিচ, কাঁথা সেলাইকে তিনি আবার যেভাবে রিভাইভ করেছেন, 20,000 ট্রাইবাল মহিলা তার এই কাজের দ্বারা উপকৃত হয়েছে। সেই তৃপ্তি মুখার্জিকে পদ্মশ্রী পুরস্কার, তিনি কালকে যেভাবে তিনি ব্যক্ত করলেন যে আমি কোনোদিন ভাবিনি যে আমি এই ধরনের একটি জাতীয় পুরস্কারে আমি স্বীকৃত হব। সেজন্য মূল স্রোতে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে হবে। 50 বছর সংঘাত, 50 বছর বিচ্ছিন্নতাবাদ, এই সংঘাত বিচ্ছিন্নতাবাদের অবসান ঘটাতে হবে। এই পশ্চিমবঙ্গে যাতে আমাদের খুব সহজভাবে আমরা যাতে রামানন্দ মেলা আবার অনুষ্ঠিত করতে পারি, একেবারে আমরা সেই চিন্তা ভাবনা করব, এমন পরিবেশ আমাদের গঠন হবে, সেই পরিবর্তনের কারণ যে রামানন্দ মেলা আবার গঠিত হবে, হিন্দু মেলা আবার অনুষ্ঠিত হবে, আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য সংরক্ষিত হবে। এবং সারা পৃথিবী, এখন তো দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেয়েছে, শান্তিনিকেতন পেয়েছে, সারা পৃথিবী দেখতে আসবে। এবং আমি 2021-এও সেই যখন জানুয়ারি মাসে এসেছিলাম এখানে বলেছিলাম যে একেবারে অসাধারণ পোটেনশিয়াল রয়েছে এই রাজ্যের আনাচে কানাচে। আমরা বাংলা বিষ্ণুপুর এই এলাকায় আছি, আপনারা আমার থেকে ভালো জানেন, কিন্তু এই পোটেনশিয়ালকে ব্র্যান্ড হিসেবে শোকেস করা সারা পৃথিবীর সামনে, ওই একটা গাছাও ভাব আছে তো শোকেস পেয়ে গেছে, ঠিক আছে ছেড়ে দিলাম, ও হবে তুমি আসবে দেখি না, অ্যাক্টিভলি সেই ব্র্যান্ডকে। এবং আমরা বারবার বলছিলাম দার্জিলিং চাকে সারা বিশ্ব বিখ্যাত তৈরি করা, সেখানে সেই চাকে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করা। আজকে শ্রীলঙ্কান টি সারা পৃথিবী বিখ্যাত। আপনারা ভিয়েতনাম কফি দেখবেন, তারা কি গর্ববোধ করে, দিস ইজ আওয়ার কফি, তারা সব জায়গায় যেখানে যাবে ভিয়েতনামিজ কফি আপনাদের।
আমরা দার্জিলিং চাকে সেই ধরনের ব্র্যান্ডে তৈরি করতে পারি না। চা বাগানগুলো দুরবস্থা, চা সুন্দরী প্রকল্পের অন্তর্গত যে ধরনের বাড়ি তৈরি হয়েছে, একেবারে মানুষের থাকার অযোগ্য সেই বাড়ি পড়ে রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত কয়েক লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গে হয়েছে, অনেক ধাক্কা দিয়ে করতে হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন চাই। পরিবর্তন মানে সত্যি পরিবর্তন, যেখানে একটি সামঞ্জস্য, একটি সিনার্জি, একটি ব্যালেন্স, একটি কোঅপারেশন এর পরিবেশ তৈরি হোক, এবং সেই পরিবেশ তৈরি হলে এই রাজ্য, এই আমরা পশ্চিমবঙ্গবাসী প্রথম সারির রাজ্যে পরিণত হব, এই আমাদের সম্পর্ক হওয়া উচিত। আমরা আমাদের বেঙ্গল ম্যাটার্স, পশ্চিমবঙ্গের বঙ্গের প্রগতি, যে নরেন্দ্র মোদীজির এই নীতি, এই নিয়ে আমরা লিখেছি। মানুষের কাছে আরো সচেতনতা মানুষের বাড়াতে আমাদের কাজ নিরন্তর সেটা মানুষের কাছে পরিবেশন করা, এবং আপনাদেরকে এই বিশেষ অনুরোধ জানিয়ে কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আপনারা আমাকে একটি সুযোগ দিয়েছেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনাদের সম্মুখে রাখা। সংকটের কথা মনে রাখবেন, বাঙালি অস্তিত্বের সামনে সংকট। আপনারা সংকটগুলো মনে রাখবেন, বর্তমানের সমস্যাগুলো আমরা জানি। আমরা ভবিষ্যৎ যে নির্মাণ করতে চাই, সেই ভবিষ্যৎ নির্মাণ করার প্রথম ধাপ হচ্ছে পরিবর্তন এবং আসল পরিবর্তন, এবং দ্বিতীয় ধাপ হলো এই পরিবর্তনের মাধ্যমে মানসিক বিচ্ছিন্নতাবাদের অবসান ঘটিয়ে এই রাজ্যকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা। অনেক অনেক ধন্যবাদ। বাঁকুড়া একটি বিশেষ জায়গা, আমি বাঁকুড়ায় আসতে পারলে সবসময় ভালো লাগে। অনেকের সাথে এখানে এসে দেখা হয়, অনেকের স্নেহ এবং আশীর্বাদ পাওয়া যায়। আপনারা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ডক্টর অনিল নগরী মহাশয়কে। এখন